ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সহ ৮ দেশ। জানাবো ধানের ব্যাপারী থেকে যেভাবে খাদ্যমন্ত্রী হন সাধন চন্দ্র মজুমদার। এবং সর্বশেষ জানাবো দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে নানকের সম্পত্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সহ ৮ দেশ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার প্রশাসনের নীতি ও পদক্ষেপের কারণে বৈশ্বিক বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। ট্রাম্পের প্রথম মেয়াদে যেমন তার কিছু নীতির কারণে বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের নানা পরিবর্তন এসেছিল, তেমনি দ্বিতীয় মেয়াদে তার কিছু পরিকল্পনা ও আগের নীতির ধারাবাহিকতা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশকে প্রভাবিত করবে। অর্থনৈতিক খবরের সাবস্ক্রিপশন। ১. চীন। ট্রাম্পের প্রশাসন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছিল, যা বৈশ্বিক অর্থনীতির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় মেয়াদে চীনের বিরুদ্ধে বাণিজ্যিক শুল্ক আরোপের সম্ভাবনা আরও বাড়বে এবং দক্ষিণ চীন সাগর সহ অন্যান্য ভূ রাজনৈতিক ক্ষেত্রে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাবে। বিশেষ করে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আক্রমণ ও হুয়াওয়ে ইস্যু আরও তীব্র হতে পারে। ২. ইরান। ট্রাম্পের প্রথম ম্যান্ডেটের সময় ২০১৮ সালে তিনি ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এই পরিস্থিতি ইরানের অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। ৩. মেক্সিকো। ট্রাম্পের প্রথম মেয়াদে মেক্সিকোর সঙ্গে বাণিজ্য সংক্রান্ত চুক্তি পুনর্বিবেচনা করা হয়েছিল। বিশেষ করে উত্তর আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাতিল করে ইউএসএমএকা নামে নতুন একটি চুক্তি বাস্তবায়িত হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অভিবাসন বিষয়ে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়, তবে মেক্সিকোর সঙ্গে সম্পর্ক আরও খারাপ হতে পারে। ৪. ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের প্রথম মেয়াদে ব্যাপক প্রভাবিত হয়েছিল। ট্রাম্পের উগ্র বাণিজ্য নীতি, বিশেষ করে ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ এবং ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর থেকে বেশি অর্থ চাওয়া তাদের সাথে সম্পর্কের মধ্যে বৈরিতা সৃষ্টি করেছিল। দ্বিতীয় মেয়াদে এসব পদক্ষেপ আরও তীব্র হতে পারে, যা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোকে বাণিজ্যিক এবং নিরাপত্তার সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন করবে। কানাডা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কানাডার ওপরও বাণিজ্যিক চাপ বাড়তে পারে, বিশেষ করে মেক্সিকোর সাথে কি পর্যন্ত নির্ধারিত মার্কিন মেক্সিকো কানাডা চুক্তির শর্তাবলীর বিষয়ে যদি বিরোধ তৈরি হয়। বিশেষত বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কানাডা আরও বেশি মার্কিন চাপের সম্মুখীন হতে পারে। ৬. ভারত। ভারতে ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কিছুটা জটিল ছিল, বিশেষ করে কৃষি ও প্রযুক্তি ক্ষেত্রে। যদিও তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন, তবে তার দ্বিতীয় মেয়াদে যদি বাণিজ্য সম্পর্কের ওপর কড়া মনোভাব বজায় রাখা হয়, তাহলে ভারতের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ৭. রাশিয়া। রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কিছুটা মিশ্রিত ছিল, কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি তার প্রশাসন রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা বা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করে, তার সে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ককে আরও সংকটাপন্ন করতে পারে। বিশেষ করে ইউক্রেন ইস্যু ও সিরিয়া পরিস্থিতি নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়তে পারে। ৮. বাংলাদেশ। এছাড়া এই তালিকায় বাংলাদেশের নামও উল্লেখ করছেন অনেকেই। এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করতে চাইবে ট্রাম্পের প্রশাসন। সেখানে বাংলাদেশ বাধা হয়ে দাঁড়াবে, যা ট্রাম্প ভালোভাবে নেবে না। সার্বিকভাবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের চিত্র আরও পরিবর্তিত হতে পারে। যেসব দেশ তার নীতির সঙ্গে একমত নয়, তার বৈশ্বিক শক্তির প্রতি চ্যালেঞ্জ তৈরি করবে, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে বাণিজ্য, নিরাপত্তা এবং পরমাণু চুক্তি ইস্যুতে। ধানের ব্যাপারী থেকে যেভাবে খাদ্যমন্ত্রী হন সাধন চন্দ্র মজুমদার। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জীবনটা ছিল সাদামাটা।
তার শুরুটা ছিল ব্যবসা দিয়ে। নওগাঁর হাটে খুচরায় ধান চাল কিনে গরুর গাড়িতে বিভিন্ন মোকামে বিক্রি করে তিনি ধান চালের পাকা ব্যাপারীতে পরিণত হন। ৮০-এর দশকে নিজ এলাকায় একটি ধান ভাঙার কল প্রতিষ্ঠার পর আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেন। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গিয়েছিলেন সাধনচন্দ্র মজুমদার। ১৯৮৪ সালে প্রথম ইউপি চেয়ারম্যান এবং পরে উপজেলা চেয়ারম্যান হন। ২০০৮ সালে নওগাঁ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সাল থেকে হাসিনার সরকারের খাদ্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে মন্ত্রী হওয়ার পর সাধনের সম্পদ বেড়েছে শতগুণ। এলাকার ও মন্ত্রণালয়ের উন্নয়ন কাজ থেকে বেপরোয়া কমিশন আদায়, সারা দেশের ধান চালের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাল আমদানিতে দুর্নীতি, এলাকার পুকুর জলাশয় জমি দখল সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নওগাঁর রাজনীতিতে একচ্ছত্র অধিপতিও ছিলেন তিনি। তার ভাই মনোরঞ্জন ওরফে মনা মজুমদার, ভাতিজা রাজেশ মজুমদার, মেয়ে তৃণা মজুমদারও এসব অনিয়ম দুর্নীতিতে জড়িত ছিলেন। সরকার পতনের পর তারা সবাই এখন আত্মগোপনে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুরে সাধনের ২ বাড়ি তালাবদ্ধ। নওগাঁ শহরের বাড়িটিতেও কারো কোনো আনাগোনা নেই। জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রেজাউল ইসলাম বলেন, সংসদ সদস্য হওয়ার পর থেকেই সাধনবাবুর সবকিছু নিয়ন্ত্রণে একটি পারিবারিক সিন্ডিকেট করে ফেলেন। দলের ত্যাগী নেতাকর্মীরা তার ধারে কাছে ঘেঁষতে পারেননি। অনেকের ওপর অত্যাচার করেন, কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। রাজশাহী অঞ্চলের কয়েকজন অটো রাইস মিল মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সাল থেকে সরকার পতনের আগ পর্যন্ত ধান চালের ক্রয়, সংগ্রহ, আমদানি, মজুদ সব কিছু নিয়ন্ত্রণ করতেন সাধন নিজে এবং তার ভাই মনা মজুমদার। ভারত থেকে চাল আমদানির বরাদ্দ পেতে ব্যবসায়ীরা মনার কাছে ধর্ণা দিতেন। এজন্য তাকে দিতে হতো মোটা অঙ্কের কমিশন। ধান চালের অভ্যন্তরীণ সংগ্রহেও মনা মজুমদার ছিলেন শেষ কথা। সাধন ঘনিষ্ঠ বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর ও চাঁপাই নবাবগঞ্জের ডজন খানেক মিল মালিক নিয়ন্ত্রণ করেছেন চালের মজুদ ও বাজার। একাধিক খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ভাতিজা রাজেশ, মেয়ে তৃণা ও জামাই আবু নাসের মন্ত্রণালয় সহ খাদ্য বিভাগের নিয়োগ, পদোন্নতি, পদায়নে ও বদলিতে বাণিজ্য করেছেন। বিশেষ করে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, খাদ্য পরিদর্শক, উপজেলা, জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে বদলিতে কোটি টাকা পর্যন্ত বাণিজ্য হতো। শুধু তাই নয়, সাধন পরিবারের বিরুদ্ধে নওগাঁর ৩ উপজেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুরের সরকারি বেসরকারি পুকুর জলাশয় দখলের অভিযোগ রয়েছে। এলাকাবাসী আরও জানান, শুধু পুকুর জলাশয় নয়, এলাকার হাট বাজারের ইজারা পেতেও সাধনের ভাই মনাকে দিতে হতো টাকা। মনার নির্দেশে হাট বাজারের নিলাম দেখানো হতো কাগজে কলমে। মনা যার কাছে বেশি টাকা পেতেন তাকেই দিতেন হাট বাজারের ইজারা। দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে নানকের সম্পত্তি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সম্পত্তি ১৫ বছরের ব্যবধানে বেড়েছে ৩০ গুণ। এটি শুধু সরকারি হিসাব। এর বাইরেও আরও বিপুল অবৈধ সম্পত্তি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৮ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী নানক ও তার স্ত্রীর যৌথ সম্পদের পরিমাণ ছিল ৬৩,৭৫,৬৫১ টাকার। ২০২৪ সালের হলফনামায় ১৮,৮৭,১৫,৯৫১ টাকার সম্পদ দেখানো হয়। এই হিসেবে তার সম্পত্তি বেড়েছে প্রায় ৩০ গুণ। আওয়ামী লীগের অন্যতম দাপুটে নেতা, সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিযোগিতায় পিছিয়ে ছিলেন না। আয়কর তথ্যের হিসেবে ২০০৮ সালের পর থেকে ১৫ বছরে নানকের সম্পদ বেড়েছে ৩০ গুণ। আওয়ামী লীগের এই নেতার জমি জমা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যার কিছু আছে ঢাকায়, কিছু নিজ জেলা বরিশালে, আবার কিছু আছে কক্সবাজারেও। ২০০৮ সালে নির্বাচনে ঢাকা ১৩ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে জায়গা করে নেন নানক। এরপর শেখ হাসিনার ছায়াছত্রে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পান তিনি। মন্ত্রণালয়ে থাকাকালেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে নানা অনিয়ম ও দুর্নীতির, যেখানে টেন্ডার, সিন্ডিকেট